তোমরা কি জানো আজ আমরা কি ভারতবর্ষকে এক বিশাল ঐক্যবদ্ধ দেশ হিসেবে দেখি? তাই এক সময় একটাই দেশ ছিল না। 1947 সালের আগে ভারত ছিল ছোট ছোট রাজ্যের ভেতর ভেঙে ভেঙে ছিন্ন ছিন্ন হয়ে প্রায় 565টি দেশীয় রাজ্য, যাদের ছিল নিজেদের রাজা, নিজেদের সেনা, নিজেদের আইন আর নিজস্ব নিয়ম কানুন। অর্থাৎ এক দেশের ভিতরে ছিল এক রাস ভিন্নতা, কিন্তু তার মধ্যেই লুকিয়ে ছিল ভবিষ্যতের একতার বীজ। কিন্তু এখানে প্রশ্ন হলো, কিভাবে এতগুলো দেশ এক হলো, আর কোন নেতা এই অসম্ভব কাজটা সম্ভব করেছিল, আর কতই বা রক্ত ঝরেছিল এই ঐক্যের পেছনে? তাহলে চলো আজ আমরা জেনে নিই ভারতবর্ষের এক হওয়ার সেই রোমাঞ্চকর ঘটনা। একবার ভাবো তো, আজকের ভারতবর্ষ এক বিশাল দেশ, কিন্তু 1857 সালের আগে এটা মোটেও এক দেশ ছিল না, বরং ছিল শত শত ছোট রাজ্য, নবাব আর সামন্ত, যেন এক বিশাল মহাদেশের ভেতরে অগণিত খণ্ডচিত্র। আমি মুন্না, আর আজ তোমাদের জানাবো কিভাবে ভারতবর্ষ তখন ছিল ভাঙা ভাঙা, আর ব্রিটিশরা কিভাবে ধীরে ধীরে তার সুযোগ নিয়েছিল। 1707 সাল ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে। কেন্দ্রীয় ক্ষমতা ভেঙে পড়ে, দিল্লি থেকে আদেশ পৌঁছায় না প্রদেশে। তখনকার নবাব, রাজপুত, মারাঠা, শিখ সবাই নিজের নিজের রাজত্ব গড়ে তোলে, যেন এক বিশাল চেস বোর্ড, যেখানে প্রত্যেকটি ঘুঁটি নিজের মতো করে চলছিল। একই মাটিতে এক রাজা অন্য রাজার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল, আর এই বিভক্ত ভারতবর্ষই বিদেশিদের জন্য ছিল সোনার সুযোগ। মুঘল সাম্রাজ্যের পতনের পর যারা সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছিল তারা হলো মারাঠা। শিবাজির হাতে এই সাম্রাজ্যের সূচনা হলেও পরে পেশোয়াররা পুরো নেতৃত্ব নেয়। মধ্য ভারত থেকে শুরু করে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল মারাঠাদের দখলে চলে আসে। একসময় দিল্লি পর্যন্ত তাদের প্রভাব বিস্তার করেছিল। বাংলা তখন ছিল ভারতের সবচেয়ে ধনী অঞ্চল। কৃষি, বাণিজ্য আর বস্ত্রশিল্প সমৃদ্ধ বাংলা বিদেশি ব্যবসায়ীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল। কিন্তু 1757 সালে ভাগ্যের খেলায় পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা হেরে যান ইংরেজদের কাছে। এই হার শুধু বাংলার পতন নয়, পুরো ভারতের ইতিহাস পাল্টে দেয়। আর দক্ষিণ ভারতের তখন সবচেয়ে বড় আর ধনী রাজ্য ছিল হায়দ্রাবাদ। নিজস্ব প্রশাসন, নিজস্ব সেনাবাহিনী, সবকিছুতেই তারা ছিল শক্তিশালী। যদিও তারা ব্রিটিশদের সাথে বারবার জোট করতে বাধ্য হয়েছিল, তবুও দীর্ঘদিন ধরে তারা আঞ্চলিক ক্ষমতা ধরে রেখেছিল। অন্যদিকে মাইসোর নাম শুনলে মনে পড়ে হায়দার আলী আর টিপু সুলতানকে। এই দুই শাসক ব্রিটিশদের ঘুম হারাম করে দিয়েছিল। টিপু সুলতান আধুনিক অস্ত্রশস্ত্র ও রকেট ব্যবহার করে ইংরেজদের কাঁপিয়ে তুলেছিল। তাদের মধ্যে একের পর এক বহু যুদ্ধ হয়েছিল, যেগুলোকে আজও মনে রাখা হয় মাইসোর যুদ্ধ নামে। আবার এদিকে উত্তর পশ্চিম ভারতের সোনালী অধ্যায় রচনা করেছিলেন রাজা রণজিৎ সিং। তিনি একটি শক্তিশালী শিখ সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। আধুনিক সেনা, প্রশিক্ষিত সৈন্য এবং শক্তিশালী প্রশাসন, সব মিলিয়ে তার শাসন একসময় ব্রিটিশদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। এছাড়াও ছিল রাজপুতদের রাজ্য, কাশ্মীর আর অসংখ্য ছোট ছোট সীমান্ত রাজ্য। প্রত্যেকে তাদের নিজস্ব আইন, কানুন, প্রথা আর সংস্কৃতি ধরে রেখেছিল, কিন্তু তাদের একা লড়াই করার শক্তি ছিল না। ফলস্বরূপ ধীরে ধীরে তারা ইংরেজদের আধিপত্যের নিচে চলে যায়। প্রথমে পর্তুগিজ, ডাচ, ফরাসি আর পরে ব্রিটিশরা বাণিজ্য করতে আসে, কিন্তু খুব তাড়াতাড়ি তারা বুঝে ফেলে শুধু বাণিজ্য নয়, রাজনীতি ধরলেই লাভের অংশ বহুগুণ হবে। 1757 পলাশি যুদ্ধ আর 1764 বক্কারের যুদ্ধ ছিল এক টার্নিং পয়েন্ট। 1765 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি অধিকার পেয়ে যায়, মানে তারা বাংলায় কর সংগ্রহ করতে পারবে। আর এখান থেকে এক বণিক কোম্পানি ধীরে ধীরে হয়ে ওঠে ভারতের শাসক। কৃষকরা জমিদার আর রাজাদের কর দিত, আবার ব্রিটিশদেরও চাপে পড়তো। ব্যবসা বাণিজ্য জমজমাট হলেও বিদেশিদের একচেটিয়া নীতি ধীরে ধীরে শিল্প ধ্বংস করে দেয়। সৈন্যরা অনেক সময় ছিল ভাড়াটে, যে টাকা দিত তারা তার হয়েই যুদ্ধ করত। একবার ভাবতো, একটা সেনা সকালে মারাঠাদের হয়ে লড়ছে, আবার কাল হয়তো ইংরেজদের পক্ষে। প্রতিটি অঞ্চলের ছিল নিজস্ব ভাষা, বাংলা, মারাঠি, পাঞ্জাবি, তামিল ইত্যাদি। আলাদা রীতি, ধর্ম, পোশাক, উৎসব সব মিলিয়ে ভারতবর্ষ ছিল এক অদ্ভুত বৈচিত্র্যের ভান্ডার। কিন্তু এই বৈচিত্র্যই একতার বদলে বিভক্তি ডেকে আনে। ব্রিটিশরা সাবসিডিয়ারি অ্যালায়েন্স চুক্তি চালু করে। রাজারা স্বাধীন থাকলেও সেনা রাখতে পারতেন না, সব খরচ ইংরেজদের দিতে হতো। করের চাপ, জমি হারানো, সেনাদের প্রতি বৈষম্য, সব মিলিয়ে অসন্তোষ বাড়তে থাকে। আর এই অসন্তোষই ধীরে ধীরে রূপ নেয় 1857 সালের প্রথম স্বাধীনতা সংগ্রামের। তাহলে বুঝতেই পারছো, 1857 সালের আগে ভারতবর্ষ ছিল ভাঙা ভাঙা, শত শত রাজ্য আর শত শত শাসক। এই ভাঙনই ব্রিটিশদের শক্তি জুগিয়েছিল। কিন্তু এই ভাঙনের ভেতর থেকেই জন্ম নিয়েছিল প্রতিশোধের আগুন, যার বিস্ফোরণ ঘটেছিল 1857 সালে। 1757 সালের পলাশি যুদ্ধ থেকে শুরু করে প্রায় 100 বছর ধরে ব্রিটিশরা ধীরে ধীরে ভারতের একের পর এক রাজ্য দখল করতে থাকে। মুঘল সাম্রাজ্যের পতনের পর রাজ্যগুলো আলাদা হয়ে গিয়েছিল। কেউ মারাঠা, কেউ শিখ, কেউ নবাব, কেউ বা ছোট ছোট সীমান্ত রাজ্য। আর এই ভাঙন অবস্থার সুযোগ নিয়েছিল ব্রিটিশরা, একে একে সবাইকে পরাজিত করেছিল। কিন্তু 1857 সালে তারা পেল প্রথম বড় ধাক্কা। এই ঘটনায় ইতিহাসে পরিচিত সিপাহী বিদ্রোহ নামে। অনেক ইতিহাসবিদ একে ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধও বলেন। এই বিদ্রোহ হঠাৎ করে হয়নি, এর পেছনে জমেছিল বহুদিনের ক্ষোভ। প্রথমত ধর্মীয় অপমান। নতুন এনফিল্ড রাইফেলের কার্তুজে শূকরের চর্বি আর গরুর চর্বি ব্যবহার হচ্ছে বলে গুজব ছড়িয়ে পড়ে। মুসলমান সিপাহীরা শূকরের কারণে
কারণে, আর হিন্দু সিপাহীরা গরুর কারণে ভয়ঙ্কর অপমান বোধ করে। দ্বিতীয়ত অর্থনৈতিক শোষণ। কৃষকরা জমি হারাচ্ছিল, শিল্প ধ্বংস হচ্ছিল, আর করের বোঝা দিন দিন বেড়ে যাচ্ছিল। তৃতীয়ত রাজনৈতিক অন্যায়। ব্রিটিশদের ডক্ট্রিন অফ ল্যাপস নীতি অনুযায়ী কোনো রাজা যদি উত্তরাধিকারী ছাড়া মারা যেতেন তাহলে সেই রাজ্য ব্রিটিশরা জোর করে দখল করে নিত, আর এর কারণে অসংখ্য রাজপরিবার ক্ষমতা হারায়। চতুর্থ সামরিক বৈষম্য। ভারতীয় সৈন্যরা ব্রিটিশ সেনাবাহিনীর মেরুদণ্ড হলেও তাদের সঙ্গে আচরণ করা হতো দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের মতো। এই সব কারণ মিলেই এক অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়, আর তার বিস্ফোরণ ঘটে 10 মে 1857 সালে উত্তর ভারতের মেরঠ ক্যান্টনমেন্টে। সেদিন ভারতীয় সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করে ইংরেজ অফিসারদের হত্যা করে দিল্লির দিকে রওনা হয়। সেখানে গিয়ে তারা বৃদ্ধ সম্রাট বাহাদুর শাহ জাফরকে ভারতীয় প্রতীকী নেতা হিসেবে ঘোষণা করে। এই ঘোষণাই ছিল ভারতের ঐক্যের প্রথম প্রতীকী পদক্ষেপ। এই বিদ্রোহ খুব দ্রুত ছড়িয়ে পড়ে। কানপুরের নেতৃত্ব দেন নানা সাহেব, ঝাঁসিতে অগ্নিদ্বীপ হয়ে ওঠে রানী লক্ষ্মীবাই, বিহারে লড়াই চালায় কুয়ার সিং, আর আওধ অঞ্চলে সাধারণ মানুষ থেকে শুরু করে সৈন্যরা সবাই এক হয়ে যায়। প্রথমবারের মতো দেশের বিভিন্ন প্রান্তের মানুষ বুঝতে পারে একা একা লড়ে জেতা সম্ভব নয়, একসঙ্গে হলে তবেই সম্ভব প্রতিরোধ। তবে দুর্ভাগ্যজনকভাবে এই বিদ্রোহ শেষ পর্যন্ত দমন হয়ে যায়, কারণ ব্রিটিশদের ছিল আধুনিক অস্ত্র, রেল আর টেলিগ্রাফের মতো দ্রুতগামী যোগাযোগ ব্যবস্থা, আর ভালোভাবে প্রশিক্ষিত সেনাবাহিনী। অন্যদিকে ভারতীয় রাজারা সবাই তো একসঙ্গে আসেইনি, অনেকে আবার ব্রিটিশদের পক্ষে দাঁড়িয়েছিল, ফলে বিদ্রোহীরা ধীরে ধীরে পিছিয়ে পড়ে। শেষে সম্রাট বাহাদুর শাহ জাফরকে বন্দী করে বার্মায় নির্বাসিত করা হয়। রানী লক্ষ্মীবাই যুদ্ধক্ষেত্রে বীরগতি লাভ করেন। বিদ্রোহ ব্যর্থ হলেও এর গুরুত্ব ছিল অপরিসীম। প্রথমবারের মতো ভারতীয় সিপাহী, কৃষক, রাজা, জমিদার, সাধারণ মানুষ সবাই একসঙ্গে হয়ে ব্রিটিশদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। এই বিদ্রোহের ভেতর দিয়েই বপন হয়েছিল ঐক্যের বীজ, যা পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনের ভিত তৈরি করে দেয়। 1858 সালে ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের শাসন পুরোপুরি ছিনিয়ে নিয়ে সরাসরি ব্রিটিশ ক্রাউনের হাতে নেয়। অর্থাৎ ভারত আর শুধু একটি কোম্পানির ব্যবসা ক্ষেত্র নয়, হয়ে গেল পুরোপুরি ব্রিটিশ সাম্রাজ্যের উপনিবেশ। সংক্ষেপে বলতে গেলে 1857 সালে সিপাহী বিদ্রোহ ব্যর্থ হয়েছিল ঠিকই, কিন্তু এটাই ছিল ভারতবর্ষের স্বাধীনতার প্রথম বজ্রনীনাদ, যা কোটি কোটি ভারতীয়ের হৃদয়ে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দিয়েছিল। 1857 সালে সিপাহী বিদ্রোহ দমন হওয়ার পর ব্রিটিশরা আরো শক্ত হাতে শাসন কায়েম করে, কিন্তু একই সঙ্গে তারা ভয়ও পেয়ে গিয়েছিল। তাই বিদ্রোহের পর ভারতীয়দের মধ্যে কিছুটা রাজনৈতিক আলোচনা ও সংগঠনের সুযোগ তৈরি হতে শুরু করে। এই সময় শিক্ষিত মধ্যবিত্ত ভারতীয়রা, যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছিল, তারা ব্রিটিশদের অন্যায়ের বিরুদ্ধে যুক্তি দিয়ে কথা বলতে শুরু করে। এরা বিশ্বাস করত সংগঠিত হলেই ভারতীয়দের দাবি চাপিয়ে দেওয়া সম্ভব। 1885 সালে বোম্বে শহরে অনুষ্ঠিত হয় এক ঐতিহাসিক সম্মেলন। সেখানে গড়ে ওঠে এক নতুন সংগঠন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই কংগ্রেস ছিল ভারতীয়দের প্রথম জাতীয় রাজনৈতিক সংগঠন। এর প্রতিষ্ঠাতা ছিলেন A.O. হিউম নামের একজন ব্রিটিশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, কিন্তু নেতৃত্ব নিয়ে এগিয়ে আসেন ভারতীয়রাই। প্রথম অধিবেশনে মাত্র 72 জন প্রতিনিধি যোগ দিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন দাদাভাই নওরোজি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দীনশা ওয়াচা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা। শুরুতে তারা সরাসরি স্বাধীনতার কথা বলেননি, তাদের লক্ষ্য ছিল ব্রিটিশ সরকারের কাছে সংস্কারের দাবি তোলা, যেমন কর কমানো, প্রশাসনে ভারতীয়দের সংখ্যা বাড়ানো এবং জনগণের অধিকার রক্ষা। কিন্তু আসল গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল অন্য। প্রথমবারের মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু, মুসলমান, শিখ, বাঙালি, মারাঠা, তামিল সবাই এক জায়গায় এসে দাঁড়ালেন, এক প্ল্যাটফর্মে এসে ঘোষণা করলেন, আমরা এক, আমরা ভারতীয়। এই রাজনৈতিক ঐক্যের ধারণাটাই ছিল নতুন। আগে যেখানে প্রতিটি প্রদেশ বা সম্প্রদায় নিজেদের নিয়ে ভাবত, এখন তারা শিখলো একসঙ্গে থাকলেই কণ্ঠস্বর জোরালো হয়। শুরুতে কংগ্রেসকে অনেকেই আদালতের দরবারি দল বলতো, কারণ তারা শুধু শান্তিপূর্ণভাবে দাবি তুলত। কিন্তু ধীরে ধীরে এই ছোট্ট সংগঠনে হয়ে উঠল ভারতের স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রবিন্দু। প্রথমবার ভারতীয়রা অনুভব করলো আমরা এক জাতি, এবং সেই ঐক্যের জোরেই ভবিষ্যতে স্বাধীনতা আন্দোলনের জন্ম নেবে। 1885 সালে কংগ্রেস গঠনের পর ভারতীয়রা ধীরে ধীরে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হতে শুরু করেছিল। তারা বুঝতে পেরেছিল একসাথে থাকলে দাবিগুলো জোরালোভাবে চাপানো সম্ভব। কিন্তু ব্রিটিশ শাসকরা এই ঐক্যকে ভয় পেতে শুরু করে। তাদের কৌশল ছিল ডিভাইড অ্যান্ড রুল, মানে ভাগ করে শাসন করা। এই পরিকল্পনার প্রথম বড় পরীক্ষা হলো বঙ্গভঙ্গ। 1905 সালে লর্ড কার্জন বাংলাকে দুভাগে বিভক্ত করার ঘোষণা দিলেন। পূর্ববঙ্গ, যেখানে মুসলমানের সংখ্যা বেশি, আর পশ্চিমবঙ্গ, যেখানে হিন্দুদের সংখ্যা বেশি। ব্রিটিশরা দাবি করলো প্রশাসনিক সুবিধার জন্যই নাকি এই সিদ্ধান্ত, কিন্তু ভারতীয়রা খুব ভালো করেই বুঝলো এর আসল উদ্দেশ্য হলো ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরি করে জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করে দেওয়া। কিন্তু এর ফল হলো উল্টো।
বাংলার মানুষ, বিশেষত শিক্ষিত যুবক আর মধ্যবিত্তরা প্রবল প্রতিবাদে ফেটে পড়ল। তারা বললেন ভারত এক, তাকে ধর্ম দিয়ে ভাগ করা যাবে না। এই সময় এই জন্ম নিল এক নতুন আন্দোলন, স্বাধীনতা আন্দোলন। বিদেশি কাপড়, বিদেশি পণ্য বর্জন করা শুরু হলো। বাজারে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হতো ব্রিটিশ কাপড়ের দাগা। মানুষ দেশি জিনিস ব্যবহার শুরু করলো। দেশি কাপড়, দেশি শিল্প, দেশি শিক্ষা। অর্থনৈতিক বয়কট হয়ে উঠলো রাজনৈতিক প্রতিবাদের শক্তিশালী অস্ত্র। আর তখনই বাংলার আকাশে বাতাসে গর্জে উঠলো এক স্লোগান, বন্দে মাতরম। এই স্লোগান শুধু বাংলায় নয়, সমগ্র ভারতবর্ষের জাতির ঐক্যের প্রতীক হয়ে উঠল। বাল গঙ্গাধর তিলক, লালা রাজপথ রায়, বিপিন চন্দ্র পাল, এই তিন নেতা, যাদের বলা হতো লাল বাল পাল, সারা দেশকে আন্দোলনের আগুনে জ্বালিয়ে দিলেন। ব্রিটিশরা ভেবেছিল বাংলাকে ভেঙে দুর্বল করবে, কিন্তু হলো তার ঠিক উল্টো। ভারতবর্ষের মানুষ আরো ঐক্যবদ্ধ হলো। সবাই বুঝলো স্বাধীনতার পথে সবচেয়ে বড় শক্তি হলো জাতীয় ঐক্য। বঙ্গভঙ্গ আন্দোলন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, অসহযোগ আর সিভিল ডিসোবিডিয়েন্স আন্দোলনের পর ভারতীয়দের মধ্যে একটাই জেদ তৈরি হলো, ব্রিটিশদের আর সহ্য করা যাবে না। আর তারপর এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ব্রিটিশ সরকার ভারতকে না জিজ্ঞাসা করে যুদ্ধে জড়িয়ে ফেলে। লক্ষ লক্ষ ভারতীয় সৈন্যকে ব্রিটিশ সেনা হয়ে লড়াই করতে পাঠানো হয়, অথচ দেশের তখনও স্বাধীনতা নেই। এমন পরিস্থিতিতে মহাত্মা গান্ধী বুঝলেন আর দেরি করলে চলবে না। তিনি কংগ্রেস নেতাদের সঙ্গে বসে এক ঐতিহাসিক ডাক দিলেন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ব্রিটিশরা ভারত ছাড়ো। 1942 সালের 8ই আগস্ট বোম্বে, আজকের মুম্বাই এর গোয়ালিয়ার ট্যাঙ্ক ময়দানে গান্ধীজি বললেন, করো বা মরো, ডু অর ডাই, অর্থাৎ হয় স্বাধীনতা নাও নয়তো জীবন দাও। এই এক কথাতেই গোটা ভারত জেগে উঠলো। শহর থেকে গ্রাম, ছাত্র থেকে শ্রমিক, নারী থেকে কৃষক, সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়লো। ব্রিটিশরা ভেবেছিল শুধু কংগ্রেস নেতাদের গ্রেপ্তার করলেই সব শেষ হয়ে যাবে, কিন্তু আসল শক্তি তো ছিল সাধারণ মানুষ। পোস্ট অফিস, রেল লাইন, সরকারি কার্যালয়, সব জায়গায় শুরু হলো আন্দোলন। আন্দোলন আর বিদ্রোহের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়লো সারা দেশে। হাজার হাজার মানুষ গ্রেপ্তার হলো, কেউ প্রাণ দিল, কিন্তু আন্দোলন থামলো না। এইবার ভারতীয়রা বুঝে গেল স্বাধীনতার লড়াই শুধু ব্রিটিশদের তাড়ানো নয়, বরং নিজেদের ঐক্য রক্ষা করাই হবে আসল শক্তি। কুইট ইন্ডিয়া মুভমেন্ট শেষ পর্যন্ত ব্রিটিশদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভারত আর দমে থাকবে না। এখন স্বাধীনতা শুধু সময়ের অপেক্ষা। 1942 কুইট ইন্ডিয়া মুভমেন্টের পর ব্রিটিশরা বুঝে গিয়েছিল ভারতকে চিরকাল দমিয়ে রাখা সম্ভব নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন দুর্বল হয়ে পড়েছিল, অর্থনীতি ভেঙে পড়েছে, আর ভারতীয়রা প্রতিটি শস্ত্রে স্বাধীনতার দাবি নিয়ে ফেটে পড়ছে। অবশেষে বহু বছর সংগ্রাম, ত্যাগ আর রক্ত ঝরার পর ব্রিটিশরা ঘোষণা করলো ভারত স্বাধীন হবে। তারিখ ঠিক হলো 14 থেকে 15 আগস্ট 1947। মধ্যরাতে ভারতের আকাশে উঠলো স্বাধীনতার পতাকা। জওহরলাল নেহরু দিলেন তার বিখ্যাত বক্তৃতা, At the stroke of the midnight wars, when the world sleep, India will wake to life and freedom. মধ্যরাতের এক ঝটকায় যখন বিশ্ব ঘুমিয়ে পড়বে, ভারত তখন জীবন ও স্বাধীনতার চেতনায় জেগে উঠবে। কিন্তু এই স্বাধীনতার সাথে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর মূল্য। ব্রিটিশরা দেশ ছাড়ার আগে আবারও চাললো তাদের পুরনো কৌশল, বিভাজন। ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে ভাগ করে দেওয়া হলো, ভারত ও পাকিস্তান। এরপর শুরু হলো মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায়গুলির একটি। হিন্দু, মুসলিম, শিখ সবাই রাতারাতি পরিণত হলো শরণার্থী। প্রায় 10 থেকে 12 মিলিয়ন মানুষ বাধ্য হলো নিজের বাড়ি ছেড়ে নতুন দেশে পাড়ি জমাতে। আর সেই পথ চলায় ঘটলো ভয়ঙ্কর রক্তপাত, দাঙ্গা, লুটপাট, হত্যা, চারিদিকে শুধু মৃত্যুর খবর। ইতিহাসবিদরা মনে করেন কমপক্ষে 10 থেকে 15 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন এই বিভাজনের সময়। বৃদ্ধ, নারী, শিশু, কারোর প্রাণ রক্ষা হয়নি। স্বাধীনতা পেলেও ভারতবর্ষ সেই মুহূর্তে দেখলো ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রক্তপাত। 14 থেকে 15 আগস্ট 1947, একদিকে আনন্দের অশ্রু, স্বাধীনতার উল্লাস, অন্যদিকে হাহাকার, বিচ্ছেদের বেদনা। ভারত স্বাধীন হলো ঠিকই, কিন্তু তার বুকের ভেতর চিরস্থায়ী দাগ কেটে গেল বিভাজনের সেই ক্ষত। 14 থেকে 15 আগস্ট 1947 ভারত স্বাধীন হলো ঠিকই, কিন্তু আসলে তখনও ভারত পুরোপুরি একটা দেশ হয়ে ওঠেনি। কারণ সেই সময় ভারতের মানচিত্রে ছিল 565টি প্রিন্সলি স্টেট বা দেশীয় রাজ্য। এই রাজ্যগুলোতে ব্রিটিশ সরকার সরাসরি শাসন চালাতো না, তারা স্থানীয় রাজাদের অধীনেই রাখতো। তাদের মধ্যে কেউ নবাব, কেউ মহারাজা, কেউ বা ছোট্ট জমিদার। ব্রিটিশরা শুধু সুজরাইনটি মানে সর্বোচ্চ ক্ষমতা ধরে রেখেছিল। স্বাধীনতার মুহূর্তে এসব রাজারা ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত হলো। কিন্তু প্রশ্ন দাঁড়ালো, এখন তারা কি ভারতের সাথে যোগ দেবে, নাকি পাকিস্তানে যাবে, নাকি আলাদা স্বাধীন থাকবে? অনেক রাজা দ্বিধায় পড়লেন। কেউ ভাবলেন আমি স্বাধীন থাকবো, কেউ আবার পাকিস্তানের দিকে ঝুঁকলেন। ফলে ভারতের ঐক্য হুমকির মুখে পড়ল। ঠিক তখনই আসরে নামলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তাকে বলা হয় ইন্ডিয়ান আয়রন ম্যান, ভারতের লৌহ পুরুষ। প্যাটেলের পাশে ছিলেন তার সহযোগী ভিপি মেনন, এক দক্ষ প্রশাসক। এই দুজন শুরু করলেন এক অসাধারণ কূটনৈতিক মিশন। তারা রাজাদের বোঝালেন ভারতের সাথে যোগ দাও, তাহলে জনগণ বাঁচবে, দেশ এগোবে, না হলে বিশৃঙ্খলা বাড়বে। কিছু রাজ্যে বোঝাপড়ায় কাজ হলো, যেখানে বোঝানো গেল না তারা কূটনৈতিক ব্যবহার করলেন। প্রয়োজনে শক্তি ব্যবহার করতেও দ্বিধা করলেন না।
এর মধ্যে কিছু বড় উদাহরণ হলো জুনাগড়। গুজরাটের এই নবাব প্রথমে পাকিস্তানের সাথে যোগ দিতে চেয়েছিলেন, কিন্তু সেখানকার হিন্দু সংখ্যাগরিষ্ঠ মানুষ বিদ্রোহে ফেটে পড়লো। অবশেষে গণভোটে ঠিক হলো গুজরাট ভারতের সাথেই থাকবে। হায়দ্রাবাদ দক্ষিণ ভারতের সবচেয়ে ধনী রাজ্য, সেখানকার নবাব নিজেকে স্বাধীন ঘোষণা করতে চেয়েছিলেন, কিন্তু 1948 সালে ভারত অপারেশন পোল নামে একটা সামরিক অভিযান চালায়। কয়েকদিনের মধ্যেই হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয়। কাশ্মীর সবচেয়ে জটিল অধ্যায়। কাশ্মীরের মহারাজ হরি সিং স্বাধীন থাকতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ পাকিস্তানের উপজাতি সৈন্যরা আক্রমণ চালায়। মহারাজ তখন ভারতের কাছে সাহায্য চান। ভারতীয় সেনা সাহায্য পাঠায়, তবে শর্ত রাখেন কাশ্মীরকে ভারতের সাথে যোগ দিতে হবে। অবশেষে চুক্তি হয় এবং কাশ্মীর ভারতে অন্তর্ভুক্ত হয়। 1949 সালের মধ্যে সর্দার বল্লভভাই প্যাটেলের কঠোরতা আর বিপি ম্যাননের বুদ্ধিমত্তায় অধিকাংশ রাজ্য ভারতের সাথে যুক্ত হয়ে গেল। স্বাধীন ভারতের মানচিত্র তখনই আসল অর্থে এক হয়ে উঠল। যদি গান্ধীজি ছিলেন ভারতের আত্মা, তবে সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন সেই দেহের মেরুদণ্ড। স্বাধীনতা পেল ভারত 1947 সালে, আর সর্দার প্যাটেলের নেতৃত্বে 1949 সালের মধ্যেই অধিকাংশ দেশীয় রাজ্য ভারতের সাথে যুক্ত হলো। কিন্তু একটা প্রশ্ন তখনও রয়ে গেল, এই বিশাল বৈচিত্র্যময় দেশকে চালাবে কোন নিয়মে? তখনকার নেতারা জানতো শুধু স্বাধীনতা পেলেই চলবে না, দেশের জন্য দরকার একটা নিজস্ব সংবিধান, যে সংবিধান হবে ভারতের মানুষের স্বপ্ন, আকাঙ্ক্ষা আর ভবিষ্যতের রূপরেখা। তাই 1964 সালে গঠিত হলো সংবিধান সভা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর এই সভার খসড়া প্রণয়ন কমিটির চেয়ারম্যান হন। তার নেতৃত্বে প্রায় 3 বছর ধরে চলে আলোচনা, বিতর্ক, পরিবর্তন আর খসড়া লেখা। অবশেষে 1949 সালে 26 নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়, আর 1950 সালের 26 জানুয়ারি থেকে সেটি কার্যকর হলো। সেদিন ভারত আনুষ্ঠানিকভাবে হয়ে উঠল এক স্বাধীন গণতান্ত্রিক প্রজাতন্ত্র, রিপাবলিক অফ ইন্ডিয়া। এখন আর কোনো রাজা, নবাব, সম্রাট নয়, দেশ চালাবে জনগণ, জনগণের নির্বাচিত প্রতিনিধি দিয়ে। সার্বভৌম, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র, এই হলো ভারতের পরিচয়। 565টি দেশীয় রাজ্য, 1000 বছরের বিভাজন আর বৈচিত্র্য, সবকিছু মিলিয়ে এক হয়ে গেল এক পতাকার নিচে। এই পতাকা শুধু একটি কাপড় নয়, বরং কোটি কোটি মানুষের স্বপ্নের প্রতীক। এইভাবেই শত শত ছোট রাজ্য মিলিয়ে তৈরি হলো আজকের ভারত। ভারতবর্ষের স্বাধীনতা ও ঐক্য শুধু একদিনের ঘটনা ছিল না, এটা গড়ে উঠেছিল দশকের পর দশক সংগ্রাম, রক্ত, ত্যাগ আর চোখের জলের উপর ভর করে। 565টি দেশীয় রাজ্য একীকরণ ছিল এক বিশাল চ্যালেঞ্জ। প্রত্যেক রাজ্যের ছিল আলাদা ইতিহাস, আলাদা শাসক, আলাদা সংস্কৃতি। তাদের এক পতাকার নিচে আনা মানে শুধু কূটনীতি নয়, ছিল অসংখ্য সংঘাত আর প্রতিরোধের গল্প। কোথাও রাজারা বিদ্রোহ করেছেন, কোথাও সেনা পাঠাতে হয়েছে। হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর, প্রতিটি জায়গায় ছিল অগ্নি পরীক্ষা। এর আগে 1947 সালের বিভাজন তো হয়ে এনেছিল মানব ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়। 10 থেকে 15 লক্ষ মানুষ প্রাণ হারালেন, কোটি কোটি মানুষ রাতারাতি শরণার্থী হয়ে গেলেন। ঘর বাড়ি ছেড়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে, এক দেশ থেকে অন্য দেশে ভিটেমাটি হারিয়ে ছুটতে হলো তাদের। অসংখ্য নারী তখন ভয়ঙ্কর নির্যাতনের শিকার হলেন, অসংখ্য শিশু আশ্রয়হীন হয়ে রাস্তায় ঘুরে বেড়ালো। এই রক্ত, এই কান্না, এই ত্যাগ, সবকিছুর ওপর দাঁড়িয়ে গড়ে উঠেছিল আজকের ভারতবর্ষ। ইতিহাসের এই অধ্যায় আমাদের শেখায়, স্বাধীনতা বিনামূল্যে আসে না, ঐক্যের মাটিতে গড়ে ওঠে প্রতিটি ইট। প্রতিটি পতাকার রং বহন করে অসংখ্য মানুষের ত্যাগের স্মৃতি। আজ আমরা যে ঐক্যবদ্ধ ভারত দেখি, সেটা সম্ভব হতো না যদি সেই মানুষগুলো নিজেদের জীবন, ঘর, পরিবার উৎসর্গ না করতেন। কষ্টের আগুনে, ত্যাগের অশ্রুতে, রক্তের স্রোতে জন্ম নিয়েছিল আজকের ভারত। এটাই আমাদের আসল শক্তি, এটাই আমাদের গর্ব। আজ আমরা গর্ব করে বলি আমরা ভারতীয়, কিন্তু এই গর্বের পিছনে লুকিয়ে আছে শত শত বছরের রক্ত, অশ্রু আর ত্যাগের ইতিহাস। 1857 সালের প্রথম স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে 1942-এর ভারত ছাড়ো আন্দোলন, 1947-এর বিভাজনের ব্যথা থেকে শুরু করে 565টি দেশীয় রাজ্যের একীকরণ, প্রতিটি পদক্ষেপ ছিল কষ্টের, প্রতিটি অধ্যায় ছিল ত্যাগের। সেই সময়ের রাজাদের জেদ, নেতাদের দূরদৃষ্টি আর সাধারণ মানুষের অদম্য ইচ্ছা শক্তি মিলেই জন্ম নিয়েছিল এক নতুন ভারতবর্ষ। এক পতাকার নিচে দাঁড়িয়েছে কোটি কোটি মানুষ, ভিন্ন ভাষা, ভিন্ন ধর্ম, ভিন্ন সংস্কৃতি, তবুও এক সুরে গিয়েছে স্বাধীনতার গান। আজ সেই ভারতই দাঁড়িয়ে আছে এক বিশাল শক্তি হিসেবে, যার ভিত্তি হলো ঐক্য, যার প্রেরণা হলো ত্যাগ, আর যার প্রাণ হলো স্বাধীনতা। তো যদি এই ইতিহাসের কাহিনী আপনার ভালো লেগে থাকে, তবে শেয়ার করুন, ছড়িয়ে দিন সবার মাঝে, কারণ ইতিহাস শুধু জানার নয়, ইতিহাস বাঁচিয়ে রাখার জন্য। আমি মুন্না আবার ফিরে আসবো ইতিহাসের নতুন অধ্যায় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, দেশকে ভালোবাসুন। জয় হিন্দ।